দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ কেদারনাথ পর্ব 2। সোনপ্রয়াগে সামান্য কিছু খেয়ে নিয়েছি। যাত্রার শুরুতেই এক বিরাট চড়াই। আমাদের প্রত্যেকের হাতে লাঠি। হরিদ্বার থেকে এনেছি গাড়ির মাথায় বেঁধে। ধীরে ধীরে হেঁটে সন্ধ্যার কিছু আগে গৌরীকুণ্ডে প্রায় 7000 ফুট পৌঁছালাম। সঙ্গীরা সব ছুটে গেল গৌরীকুণ্ডের উষ্ণ কুণ্ডে স্নান করতে। আমি গৌরীকে দর্শন ও প্রণাম করে কুণ্ডের পাশে এসে দেখলাম স্ত্রী পুরুষ সবাই একসঙ্গে ওই ছোট কুণ্ডে স্নান করছে। কুণ্ডের একপাশে পিতলের গোমুখ দিয়ে জল পড়ছে, বেশ গরম জল, আর জলের উপর হালকা হলুদ গুঁড়োর সর পড়ে আছে। আমি স্থানীয় পাণ্ডাদের এর কারণ জিজ্ঞেস করাতে তারা বললেন, এই কুণ্ডে দেবী পার্বতী ঋতু স্নান করেছিলেন, তাই ভক্তেরা আজও এখানে জলে হলুদ গুঁড়ো দেয়। প্রবাদ, এখানেই গণেশের জন্ম হয়, আর এখানেই পার্বতীর কাছে আসতে চেয়ে প্রত্যাখ্যাত মহাদেব ক্রোধে গণেশের মুন্ডু উড়িয়ে দেন। অবশ্য তখন তিনি জানতেন না গণেশ পার্বতী পুত্র এবং তারই গণশ্রেষ্ঠ গণেশ। গৌরীকুণ্ডের সামান্য দূরেই পথের বাঁদিকে পাহাড়ের গায়ে মুন্ডহীন গণেশের মূর্তি সেই দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। কোনো মতে এখানেই কার্তিকেরও জন্ম হয়। তারপরে দেবী এই কুণ্ডে স্নান করেন। আমি কুণ্ডের পাড়ে বসে এই জল মাথায় দিয়ে গামছায় করে কিছু জল তুলে হাত পা মুছে নিলাম। কিন্তু উঠে এসেই বিপদ। আমরা দল ছুট হয়ে গেছি। সরকারি ট্যুরিস্ট আবাসে আজ রাত্রে আমাদের কোনো ব্যবস্থা নেই। আবার তার মধ্যে বৃষ্টিও আরম্ভ হয়েছে। কি করি? কর্মচারীদের একটু বলার পরে তারা ডরমেটারির একপাশে আমাদের 2টি খাটের ব্যবস্থা করে দিল, কম্বলও দিল। আমরা দোকানে রুটি ও প্রচণ্ড ঝাল একটি ঝোল জাতীয় আলুর তরকারি খেয়ে পাহাড়ে একটু ঘোরাঘুরি করে অস্থায়ী আবাসে এসে আশ্রয় নিলাম। জগদীশের মধ্যে সুস্থ হয়ে উঠেছে। ভোর হতেই রওনা হলাম, কিছুটা সাধারণ যাত্রীদের পথে, কিছুটা পাকদণ্ডি ধরে। পাহাড়ের গা বেয়ে সরু রাস্তায় এঁকে বেঁকে সোজা উপরে উঠেছে, একে পাকদণ্ডি বলে। পকেটে কিছু শুকনো ফল, কাজু বাদাম, কিশমিশ ও লজেন্স নিয়েছি, সঙ্গে জলের বোতল, হাতে লাঠি। বাকি জিনিসপত্র কুলির পিঠে, সে আগে আগে চলেছে। আমরা ধীরে ধীরে উঠছি। প্রথমেই 2 কিলোমিটার, পরে জঙ্গল চটি, তারপরে আরও 2 কিলোমিটার, পরে চিরবাসা। ভৈরব চটি পার হতেই পথের উপর সামান্য কাদা কাদা ভাব ও কিছু বরফ পাওয়া যেতে লাগলো। তারপরে খাড়া চড়াই। জয় কেদার, হর হর মহাদেব বলতে বলতে সে পথ পেরিয়ে রামবাড়া চটিতে এসে আরও বেশি বরফ পেলাম। ঠান্ডাও বেশ। এখানকার চটিতে গরম চা ও বিস্কুট খেয়ে একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটা আরম্ভ করলাম। এরপরে রাস্তায় প্রচুর বরফ, দূরে কেদার শৃঙ্গ সাদা বরফে ঢাকা। আমরা খুব সাবধানে আস্তে আস্তে চড়াই উঠছিলাম। ক্লান্তিতে শরীর খুব অবসন্ন হয়ে পড়ছিল। 5 কিলোমিটার এইভাবে এসে গরুর চটিতে আবার একটু বিশ্রাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপরে এই দেওখানিতে এসেছি। দেওখানি থেকে কেদারনাথের মন্দির মাত্র 1.5 কিলোমিটার। রাস্তা আর বিশেষ উঁচু নিচু নেই, তবে চারপাশে সবুজে ঢাকা পাহাড় কমে আসছে। তার বদলে বরফে ঢাকা পাহাড় ক্রমশ 3 দিক ঘিরে আসছে। মন্দিরের চূড়া দর্শন মাত্র প্রাণ আনন্দে ভরে উঠল। মনে শরীরে আবার বল ফিরে পেলাম। আমরা প্রায় 11টা নাগাদ মন্দাকিনী নদীর ব্রিজের কাছে এসে পৌঁছালাম। তার আগে বাঁদিকে সরকারি ট্যুরিস্ট লজ ও আরও কিছু গেস্ট হাউস আছে দেখলাম। আমাদের থাকার ব্যবস্থা ওই সরকারি লজে, কিন্তু আমাদের দল এখনও এসে পৌঁছায়নি। তাই আমরা এখন সেখানে না উঠে মন্দাকিনী পেরিয়ে
কেদার ক্ষেত্রের মধ্যে সে প্রথমেই খোঁজ নিয়ে আমাদের মঠের পাণ্ডার বাড়িতে হাজির হলাম। পাণ্ডাজির বড় ভাই বাড়িতেই ছিলেন। তিনি আমাদের খুব যত্ন করে তার পাথরের বাড়ির বাইরের ঘরে নিয়ে গিয়ে তুললেন। সঙ্গে সঙ্গে গরম জল করে এনে দিলেন হাত পা ধোয়ার জন্য। এর মধ্যে পাণ্ডাজি এসে গেলেন। মালপত্র রেখে তার সঙ্গেই কেদারনাথ দর্শনে বেরিয়ে পড়লাম। এটি সমুদ্রতল থেকে 11,753 ফুট উঁচু, আর সামনে তুষারমণ্ডিত রজত শুভ্র কেদার পাহাড়ের উচ্চতা 22,700 ফুট। পাহাড়ের গা বেয়ে কয়েকটি ছোট ছোট ধারা বয়ে চলেছে। পাণ্ডাজি জানালেন এদের নাম দুধগঙ্গা, মধুগঙ্গা, স্বর্গদ্বারী আর সরস্বতী। তাদের মিলিত ধারা হয়ে ক্রমে মন্দিরের বাঁ দিক দিয়ে প্রচণ্ড বেগে স্বর্গের নদী মন্দাকিনী নামে মর্তভূমি স্পর্শ করেছেন, আর সাদা ফেনায় লহর তুলে উদ্দাম গতিতে এগিয়ে চলেছেন মন্দির চত্বরের নিচ দিয়ে। আমরা সেই পবিত্র সলিলা মন্দাকিনী জল স্পর্শ করে এসে মন্দির চত্বরে উঠলাম। আগাগোড়া পাথরের মন্দির, নদীর খাত আর 3 দিক পাহাড়ে ঘেরা একটি ছোট উপত্যকার একেবারে উত্তর প্রান্তে মন্দিরটি দাঁড়িয়ে আছে। মন্দিরের চাতাল থেকে কিছুটা উঁচুতে রেলিং দিয়ে ঘেরা বর্গাকৃতি ক্ষেত্র। তার উত্তর প্রান্তে অভিনব এক শৈলীতে নির্মিত মন্দির। এমন শৈলী আর কোথাও দেখা যায় না। মন্দির বহু প্রাচীন দেখেই বোঝা যায়। নাট মন্দির, ছোট ত্রিকোণাকৃতি, স্লেট পাথরের ছাদ, তার সামনে বেশ বড় দরজা, তার দুপাশে দুটি কুলুঙ্গির মতো, সেখানে পাথরের 2 দ্বারপাল দণ্ড হাতে দাঁড়িয়ে। মন্দিরে ঢোকবার মুখে উত্তরমুখী বিশাল কালো পাথরের নন্দী। তাকে প্রণাম জানিয়ে মন্দিরের দরজার সামনে এলাম। গর্ভমন্দিরের চূড়া সোজা রেখার দেউলাকৃতি। তার চূড়ার ওপর 3-4 হাত উঁচু নেপালি বা তিব্বতী ঢঙের ছত্রি। এই ছত্রির ভিতর চারিদিকে 5টি করে মোট 20টি ছোট দ্বার দেখা যায়। তার ছাদ একেবারে সমতল আকারের। তার মাথায় স্বর্ণ কলস, তার উপরে পতাকা দণ্ডে নানা বর্ণের পতাকা। মন্দিরের গায়ে কোনো অলঙ্করণ নেই। 3টি দ্বার, পশ্চিমে, পূর্বে ও দক্ষিণে। দর্শনার্থীরা দক্ষিণ দ্বার দিয়ে ঢুকে পূর্ব বা পশ্চিম দ্বার দিয়ে বেরিয়ে আসে। দরজার মাথায় ঝোলানো ঘণ্টা ভক্তেরা যাওয়া আসার পথে তা বাজিয়ে যায়। শোনা যায় এখানকার আদি মন্দির পঞ্চপাণ্ডবেরা তৈরি করিয়েছিলেন। কালের প্রভাবে সেটি ধ্বংসপ্রাপ্ত হলে 1019 খ্রিস্টাব্দে রাজা ভোজ খুব শক্ত মজবুতভাবে গ্রানাইট পাথরের এই মন্দিরটি তৈরি করান। তারপর 1800 খ্রিস্টাব্দে কালক্রমে জীর্ণ সেই মন্দিরের সংস্কার করেন ইন্দোরের রানী অহল্যাবাই। পাণ্ডাজি মন্দির চত্বরে দাঁড়িয়ে এই সব কথা বলছিলেন। তখন বেলা প্রায় 12টা। দুপুরের ভোগ হওয়ার জন্য মন্দিরের দরজা বন্ধ।